তো আগের ভিডিওতে আমরা চর্যাপদের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রেক্ষিতে আদিমধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি। চলো দেখে নিই। একটা ভূমিকা ছোট করে, যে আদিমধ্য যুগের আনুমানিক তারিখটা দেওয়া, সালটা দেওয়া। বাংলা ভাষার একমাত্র প্রামাণিক নিদর্শন বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এটি ছাড়া মোটামুটিভাবে কৃত্তিবাসের রামায়ণ, এইটুকু অংশ বাদ দিতে পারে যেটুকু ব্যাকেট দেওয়া নেই। কৃত্তিবাসের রামায়ণ, মালদা শ্রীকৃষ্ণ বিজয় এবং কয়েকটি মঙ্গল কাব্যকে এই পর্বে রচনা বলে ধরা হয়, কিন্তু এগুলি অধিকাংশ এই পর্বের শেষের দিকে রচনা এবং এগুলি ভাষা পরবর্তীকালের এত বেশি পরিমার্জিত পরিবর্তিত হয়েছে যেগুলো আদি মধ্য যুগের বাংলা ভাষার প্রামাণিক নিদর্শনরূপে গ্রহণ করা যায় না। এটুকু বাদ দিতে পারো। তাই শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে এখান থেকে এরপর থেকে সরাসরি এখানে চলে আসতে পারে। তাই শুধু শ্রীকৃষ্ণ কীর্তনের উপর ভিত্তি করে এই পর্বে বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলো নির্ণয় করা হয় বলে প্রথম পয়েন্টে চলে আসবে, যে শব্দে আকারের পরে ই বা উ থাকলে তাদের উচ্চারণ ক্ষীণ হয়ে যায়, কমে যায়। যে বড়াই, এই যে বড়াইয়ের পর বড়াই, এখান থেকে ইটার উচ্চারণটা কমে গেল, বড়াই বড়াই, এই যে ইর উচ্চারণটা কমে গেল, বড়াই থেকে বড়াই। তারপর আউলাইল, এইটা থেকে আউলাইল, এটা থেকে আউলাইল। এইরকমভাবে উচ্চারণটার মূলত পার্থক্য, যেহেতু ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উচ্চারণগুলোর পার্থক্যই বেশি পাবে। এইভাবে এটার পয়েন্টগুলো দেবে। লেখার সময় এরকমভাবে ইগুলোকে উঁচু করে লিখতে হবে, ইগুলোকে। এটা যে ক্ষীণ হয়ে আসে, এটাই তার, এইভাবেই সেটাকে বোঝাতে হবে যে এইটা ক্ষীণ হচ্ছে, এই ও এইগুলো এইভাবে বোঝাতে হবে। তারপর দ্বিতীয় পয়েন্ট হলো অনুনাসিক ধ্বনির অধিক্য লক্ষ্য করা যায়। এই যে চন্দ্রবিন্দু শব্দে লুকা ও মো শবদে অমিয়, এই শব্দগুলোর ব্যবহার প্রচুর পাওয়া যাচ্ছে। এরকম অনুনাসিক নাসিক্য ব্যঞ্জন ধ্বনি লোপের ফলে পূর্ববর্তী স্বর অনুনাসিক হয়েছে, অর্থাৎ নাসিক্য ভবন লক্ষ্য করা যায়। যে অনুনাসিক শব্দ, যেমন এইখানে যে শব্দটা দেখা পাচ্ছ ম, এইটা লোপ হয়েছে, লোপ হয়ে যাওয়ার ফলে, হারিয়ে যাওয়ার ফলে আগের যে ঝড় উপরে কী এলো, এই যে ঝড় উপরে যে অনুনাসিক স্বর, এই ঝড়টা অনুনাসিক হলো, অর্থাৎ নাসিক কী ভবন করলো, এই চন্দ্রবিন্দু এলো, এটাই এর বৈশিষ্ট্য। তারপর এই কান্তি বানানের দন্তেন্য উঠে গিয়ে চন্দ্রবিন্দু চলে এলো, এইভাবে। আবার এমন অনেক শব্দ মিলে যেখানে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বর্তমান কিন্তু তার লুপ্ত হয়ে নাসিক্য ভবন ঘটেনি। এমন অনেক শব্দ মিলে যেখানে নাসিক্য ব্যঞ্জন ধ্বনিগুলো বর্তমান কিন্তু তার লুপ্ত হয়ে লুপ্ত হয়েছে কিন্তু নাসিক্য ভবন ঘটেনি, এইগুলো আক্ষি, তুক্ষি, কুম্বার, এইগুলোতে নাসিক্য ভবন ঘটেনি, ব্যতিক্রম আর কি। তারপর চলো পরের পয়েন্টে। প্রচুর যৌগিক স্বরের ব্যবহার লক্ষ্য করা যায়। পয়েন্টগুলো তুলবে, উদাহরণ অনেকগুলো করে দেওয়া আছে, যে কটা মনে রাখতে পারবে সে কটা করবে, বাকি ছেড়ে দেবে, মানে একটু মনে রাখার চেষ্টা করবে, একটা দুটো অন্তত লিখবে, দুটো তো অবশ্যই। প্রচুর যৌগিক স্বরের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। যৌগিক স্বর, এই যে যৌগিক স্বরগুলো আই এ, আই, আও, আই ও, ও আ, এউ, এই যে যৌগিক স্বরগুলো, এগুলোর উদাহরণ যেমন আয় থেকে গায়ে, আই থেকে গাইলো, আউ থেকে যাও, অয় থেকে রয়ে, ওয়া থেকে গোয়া লিনি আর কি, এউ থেকে দেউ, এগুলো যৌগিক স্বর লক্ষ্য করা যাচ্ছে। তারপর ন থেকে মূর্ধন্য ধ্বনির উচ্চারণ ভেদ ছিল না বলে তাদের যথেচ্ছ ব্যবহার, মানে যেখানে ইচ্ছা ব্যবহার আর লক্ষ্য করা যাচ্ছে। দন্তেন্য মূর্ধন্য যেখানে ইচ্ছা ব্যবহার, পানি বানান দন্তেন্য মূর্ধন্য, মন দন্তেন্য মূর্ধন্য, কোনো ব্যাপার থাকছে না। তারপর তালবস্য দন্তেস্ব মূর্ধন্যস্ব, এই তিনটি ধ্বনির ব্যবহারে শিথিলতা লক্ষ্য করা যায়। এখানে ওই দন্তেন্য মূর্ধন্যের মতো যথেচ্ছ ব্যবহার, যেখানে সেখানে যেটা খুশি ব্যবহার হচ্ছে। তারপর অন্ত্যেজ বর্গীজ ধ্বনি দুটো পরস্পরের জায়গায় বসছে, মানে এই যথেচ্ছ ব্যবহার করছে। এগুলোকে এক পয়েন্টে করে দেওয়া যায়, আবার পয়েন্ট যদি চাও বাড়ানোর জন্য তখন আলাদা আলাদা পয়েন্ট করতে পারো। তারপর হ ধ্বনির অল্প প্রাণ ধ্বনির পরে থাকলে, হ ধ্বনি যদি অল্প প্রাণ ধ্বনির পরে থাকে তাহলে ওই অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণে পরিণত হয়েছে। যদি হ ধ্বনি অল্প প্রাণ ধ্বনির পরে থাকে, এবার একটু খেয়াল করো এই জায়গাটা, হ ধ্বনি অল্প, মানে এই যে ব, ব তো অল্প প্রাণ, এইবার বর পরে হ আছে, ঠিক আছে, তাহলে এই পরে যখন পাল্টে যাচ্ছে তখন দেখো বটা হয়ে যাচ্ছে কি ভ, এখানে ছিল ব, সেটা হয়ে গেল ভ। আবার এখানে দেখো ক থেকে খ, ত থেকে থ, ব থেকে ভ, এরকম পরিবর্তন হচ্ছে যদি হ ধ্বনি অল্প প্রাণ ধ্বনির পরে থাকছে। কবহ থেকে কভ, কথ থেকে কথ, এখ থেকে এখ, এইরকম। তারপর স্বরভক্তি বা বিপ্রকর্ষের নিদর্শন মেলে। তোমরা এর আগে ধ্বনি পরিবর্তনের নিয়মে সেখানে পড়েছো স্বরভক্তি বা বিপ্রকর্ষ কি, যে উচ্চারণের মানে সুবিধার জন্য কোনো দুটো ব্যঞ্জনধ্বনির মাঝে একটা স্বরধ্বনি আনার রীতিটাকেই বলা হয় আর কি স্বরভক্তি আর বিপ্রকর্ষ। একবার দেখে নেবে তোমরা এগুলো ভালো করে, যখন যে নিয়মটা পড়বে সেই নিয়মটা অ্যাটলিস্ট একবার হলে দেখে নেবে। পুরানো যে বই আছে রামেশ্বর স্বর বই বা যে কোনো বই, যে বই তোমরা ফলো করেছিলে সেই বই থেকে ফলো করে নেবে। তেমনই এখানে উদাহরণগুলো খেয়াল করবে সেইভাবে।
দেওয়া হয়েছে যে স্বরভক্তির নিদর্শন কীভাবে পড়ছে, যেমন স্নান থেকে সিনান। যদি এটা ভাঙো তবে ভালো করে বুঝতে পারবে। স্নান, দন্তেশ, দন্তেন্য, এই হলো স্নান। এবার যদি হয় সিনান, দন্তেশ্ব যুক্ত ই যুক্ত দন্তেন্য, এই যে মাঝখানে ইটা এলো, এই যে রীতিটা, এটাই হলো স্বরভক্তি। বাকি উদাহরণগুলো তোমরা দেখে নেবে। পরীক্ষা যদি আরও ভালো করে উদাহরণটাকে গুছিয়ে দিতে চাও, এইভাবে ভেঙে ভেঙেও দেখাতে পারো। দু একটা বেশি উদাহরণ দেওয়া তখন দু একটা দেবে, দিয়ে এটাকে ভালো করে ভেঙে ভেঙে দেখাতে পারো। পরিবর্তনের ধ্বনি পরিবর্তনের রীতি একটা আছে স্বরসঙ্গতি, যে একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা যখন পরিবর্তিত হয় সেটা এই স্বরসঙ্গতি। যেমন বিকল থেকে বিকলি, এই যে প্রথমে হস্যই আছে, এইটার প্রভাবে পরের লর মাত্রায় হস্যই চলে এলো, এইটা একটা স্বরসঙ্গতির উদাহরণ। এই স্বরসঙ্গতির ভাগ আছে অনেক, তোমরা ভালো করে দেখে নেবে, যে প্রগতি, তার মধ্যগত, পরাগত, অনন্য স্বরসঙ্গতি, এরকম নানান ভাগ আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে পুরানো বই থেকে। তারপর উচ্চারণ হস্য দীর্ঘ ভেদ ছিল না। এই যেমন আগের যেগুলো দন্তেন মূর্ধন্য, বরিঞ্জ দন্তেজ, তালস্য মূর্ধন্য দন্তেস্ব, এই যে যেমন যথেচ্ছ ব্যবহার ছিল, তেমনই হস্য দীর্ঘই এগুলো ভেদ ছিল না। হস্য ই বলতে হস্য ই, আবার হস্য উ দুটোই, এই জন্য দেখো হস্য ই দীর্ঘই, তারপর হস্য উ দীর্ঘ, এই যে প্রথম দুটো উদাহরণ উপর নিচে আছে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। তারপর শব্দের আদি অক্ষরে শাসাঘাত বর্তমান ছিল, এর ফলে অ আকারে পরিণত হয়েছে। যেমন অতিশয়ের ওপর অর ওপর শাসাঘাত পড়ার কারণে অটা আতে পরিণত হয়েছে, তলায় দেখানো হয়েছে, এর চিহ্ন দিয়ে শাসাঘাত বোঝানো হয়েছে। তারপর আর 13 নম্বর পয়েন্ট, যে কোনটা কিসে পরিণত হচ্ছে, হস্য ওকারে ও হস্য হয়ে পরিবর্তিত হচ্ছে। উদাহরণগুলো একটু খেয়াল করে নেবে, সুন্দর করে উদাহরণগুলো দেওয়া আছে। তারপর ক্ষীয় থেকে খ, ছ, এই দুটোর ব্যবহার হচ্ছে ক্ষীয়র বদলে। ক্ষমা থেকে ক্ষেমা, ক্ষয় থেকে ক্ষয়, ক্ষুভিত থেকে ছুইয়া, এরকম শব্দ পরিবর্তন হচ্ছে। তারপর যুক্ত ব্যঞ্জনের একটি লুপ্ত, এর ফলে পূর্ববর্তী স্বর দীর্ঘ হলো। যুক্ত ব্যঞ্জনের একটি লুপ্ত হলো, যেমন জিহব্বার থেকে জিহব্বায় হস্যই আছে, কিন্তু পরে যে হয়বয়ের মধ্যে একটা লুপ্ত হলো, বটা লুপ্ত হলো, ফলে পূর্ববর্তী যে হস্যই সেটা দীর্ঘই হয়ে গেল। বর্ণ বিপর্যয় লক্ষ্য করা যায়। বর্ণ বিপর্যয় উল্টে পাল্টে যায়। যেমন দেখছো ঋত থেকে দহ, পড়া ইলে থেকে পর, ওই যে রটা আছে এটা উল্টে গেল, হয়রা ফেলা হয়ে গেল। এইরকম দ্বিতীয় উদাহরণটা দেওয়ার দরকার নেই, প্রথম উদাহরণটাই ভালো উদাহরণ, দ্বিতীয়টা উদাহরণটা একটু হেজি উদাহরণ। তোমরা প্রথম উদাহরণটাই দিও, দ্বিতীয় উদাহরণটা দিতে হবে না, এটা দিও, এটা দিতে হবে না। তারপর এখানে দেখবে শতমূর্ধনি ভবন ঘটছে, দক্ষিণ থেকে ডাইন হচ্ছে, কর্ণ ধারিকা থেকে কাণ্ডারি হচ্ছে। তারপর 18 নম্বর শব্দ মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। কীভাবে দেখো, খড় যুক্ত গরল থেকে খরল, গহন যুক্ত গভীর থেকে গহীন। তারপর শব্দের অন্তে অকারে স্পষ্ট উচ্চারণ ঘটে। সিনান, এটা যে আমরা এরকম বলছি, এটা এরকম উচ্চারণ হবে না, সিনান, এইরকম। বেয়াকুল, এইরকম স্পষ্ট উচ্চারণ হচ্ছে। তারপর 20 নম্বর, সংস্কৃতের মতো রি ধ্বনি ছিল না, তবে রি উচ্চারিত হতো রি এর মতো। যেমন কৃপানের লিখিত রূপ হলো কৃপান, এরকম আর কি। রি ধ্বনি ছিল না, তবে রির মতো উচ্চারিত হতো আর কি, উচ্চারিত রহস্যের মতো, এটা এখনও আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এই নোটসগুলো আজকে এই পর্যন্তই। এবার এই নোটসগুলোকে তোমরা বড় করতে পারো, প্রত্যেকটা যেটা ব্যাখ্যা পারবে ভালোভাবে মনে থাকবে, মানে বুঝতে পারলে তো ব্যাখ্যা দেওয়াটা কোনো ব্যাপার নয়। প্রত্যেকটা উদাহরণকে যদি আবার ব্যাখ্যার সঙ্গে করো, তাহলে পয়েন্ট কমিয়ে তোমরা নোটসটাকে বড় করতে পারবে। আর যদি উদাহরণগুলো ছোটো ছোটো করে দাও, তখন তোমাদেরকে অনেকগুলো পয়েন্ট লিখতে হবে। যেমন ধরো একটা কেমনভাবে বাড়াবে, ধরো এই কৃপান থেকে এই কৃপান, এই হলো, এইখানে ফের একটা ব্যাখ্যা বলে পয়েন্ট করতে হবে। ব্যাখ্যা বলে পয়েন্ট করে এই ব্যাখ্যাটা এখানে কীভাবে কৃপান হলো, এইটার ব্যাখ্যা একটা ছোটো করে সংক্ষিপ্ত লাইনে লিখতে হবে, তাহলে একটু বড় হলো। এইভাবে লিখে লিখে গেলে প্রত্যেকটা পয়েন্টে তখন ওই তো 7-8খানা পয়েন্ট, কি আরও যদি 10খানা পয়েন্ট দিলেই তখন তোমার নোটস পুরো রেডি হয়ে যাবে। আর যদি শর্ট এরকমভাবে একটা একটা করে উদাহরণ দাও, তাহলে তোমার নোটসটা আরও পয়েন্ট বেশি দিতে হবে, না হলে নোটস ভালো লাগবে না, ছোটো মতো হয়ে যাবে প্রচুর। আর ছোটো হলেও হয় নাই, ঠিকঠাক লিখতে পারলে এতে প্রচুর নাম্বার আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।